রামিসা হত্যা মামলায় মাত্র ১৯ দিনের রায়, ২ আসামির মৃত্যুদণ্ড। সীমান্তে উত্তেজনা অব্যাহত, পুশ ইন ইস্যুতে মুখোমুখি বাংলাদেশ ভারত। বাংলাদেশ তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায়, এরদোয়ানকে সফরের আমন্ত্রণ। রোহিঙ্গা সংকটে নতুন সতর্ক বার্তা, $৭১ কোটি সহায়তা চাইল জাতিসংঘ। মেট্রো রেলের সময় বাড়ল, রাতে আরও ২০ মিনিট চলবে ট্রেন। ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়, সান মারিনোকে হারালো বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে বৈশ্বিক খাদ্য সংকটের আশঙ্কা। বিশ্বকাপের আগে চ্যাম্পিয়ন দৌড়ে এগিয়ে ফ্রান্স। আসসালামু আলাইকুম দর্শক, দেখছেন দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ নিয়ে ঢাকার বাণীর নিয়মিত আয়োজন আলোচিত সংবাদ। সঙ্গে আছে আমি অ্যালিস চৌধুরী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে বিস্তারিত সংবাদ। টাইম ফর সাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ইয়ামি স্বাদের 12 ইঞ্চি চিকেন চিজ পিৎজা মাত্র 349 ও 499 টাকা। এছাড়া রয়েছে বিভিন্ন ফ্লেভারের পিৎজা সহ ওয়ার্ল্ড ক্লাস সকল প্রিমিয়াম ফুড। তো কেন দেরি, চলে আসুন তাড়াতাড়ি। টাইম ফর সাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, বাংলাদেশ মেডিকেল কলেজ অপোজিটে, সোনারগাঁও জনপদ রোড, হাউস 41, দ্বিতীয় তলা, সেক্টর 7, উত্তরা, ঢাকা। শুরুতেই জাতীয় সংবাদ। দেশ জুড়ে আলোড়ন তোলা শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় নজিরবিহীন দ্রুততায় রায় দিয়েছে আদালত। মাত্র ১৯ দিনের বিচারিক প্রক্রিয়া শেষে প্রধান 2 আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আদালত বলছে, সাক্ষ্য প্রমাণ ও ফরেনসিক তথ্যের ভিত্তিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবির মধ্যেই এই রায়কে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ আলী মোস্তফার প্রতিবেদনে থাকছে ডেস্ক রিপোর্ট। ঢাকার পিরপুর পল্লবীতে 8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনায় আজ ঐতিহাসিক রায় দিয়েছে আদালত। গত 19 মে পল্লবীর পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর এ ছাত্রী নিখোঁজ হওয়ার পর একই ভবনের ভাড়াটিয়া প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাট থেকে তার মস্তকবিহীন দেহ এবং বাথরুমে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। আজ রোববার 7 জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন দুজনকেই মৃত্যুদণ্ড দেয়। ঘটনা থেকে রায় পর্যন্ত সময় লেগেছে মাত্র 19 দিন। মাত্র 5টি শুনানিতে বিচার সম্পন্ন করেছে ট্রাইব্যুনাল, যা বাংলাদেশের বিচার ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। দেশব্যাপী ব্যাপক জনরোষ এবং দ্রুত ন্যায় বিচারের দাবির মুখে সরকার এ মামলায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। সাক্ষ্য প্রমাণ ও ডিএনএ রিপোর্টে ধর্ষণ ও হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। প্রধান আসামি সোহেল রানা নিজেও আদালতে অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন। রামিসার পরিবার এবং দেশবাসী এই রায়কে ন্যায় বিচারের প্রতীক হিসেবে দেখছে। বাংলাদেশ ভারত সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে বাংলাদেশের জোরপূর্বক লোকজন ঠেলে পাঠানোর অভিযোগ উঠেছে। তবে প্রতিটি ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ এবং দ্বিপক্ষীয় সম্পর্কে প্রশ্ন বিষয়টি এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে কূটনৈতিক পর্যায়েও শুরু হয়েছে আলোচনা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে। গত কয়েকদিন ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বারবার সাধারণ মানুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছে, যা পুশ ইন নামে পরিচিত। তবে প্রতিবারই কড়া প্রতিরোধ গড়ে তুলেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সর্বশেষ 6 জুন মাত্র 24 ঘন্টায় দেশের বিভিন্ন সীমান্তে 8টি পৃথক পুশ ইন অপচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বিজিবি। এর আগে বেনাপোল সীমান্তের সাদিরপুর এলাকায় কাঁটাতারের গেট খুলে 10 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা হয়। নওগাঁর কর্মডাঙ্গা সীমান্তেও 17 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি টহল দল। বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রমাণ থাকা সত্ত্বেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি অস্বীকার করে দাবি করেছেন, তারা দ্বিপক্ষীয় চুক্তি মেনেই অবৈধ বিদেশি নাগরিকদের ফেরত পাঠাচ্ছেন। Now in Bangladesh, as I have told you before also, that all foreign nationals in India,
if they are here illegally, including from Bangladesh, we have laws to deal with them and they'll be accordingly dealt with. বিষয়টি নিয়ে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং বাংলাদেশ কূটনৈতিক পথেও এর সমাধান চাইছে। বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত মিলছে উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতায়। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের আলোচনা চলার মধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে এই সফর বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের দুই গুরুত্বপূর্ণ অংশীদারের সম্পর্ক নতুন মাত্রা পাবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ তুরস্ক সম্পর্কে যোগ হলো নতুন মাত্রা। প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। গত 6 জুন শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আমন্ত্রণ জানানো হয়। সাক্ষাতে ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রেসিডেন্ট এরদোয়ানের বিশেষ শুভেচ্ছাও পৌঁছে দেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তার এই ঢাকা সফরকে বাংলাদেশ তুরস্ক সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নত করার প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। উল্লেখ্য, এর আগের দিন 5 জুন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে দুই দেশ প্রতিরক্ষা, বাণিজ্য এবং বিনিয়োগে কৌশলগত সহযোগিতা জোরদারে একমত হয়। তুরস্কের জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাবও আলোচনায় আসে। বিশ্লেষকরা মনে করছেন, এরদোয়ানের সম্ভাব্য বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ককে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যাবে। রাজধানীবাসীর জন্য সুখবর। যানজটের শহর ঢাকায় গণপরিবহনের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম মেট্রো রেলের সেবা আরও সম্প্রসারণ করা হয়েছে। যাত্রীদের বাড়তি চাহিদা ও অফিস শেষে যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে মেট্রো রেল চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন সময়সূচি অনুযায়ী রাতের শেষ ট্রেন এখনো আরো দেরিতে ছাড়বে, ফলে হাজারো যাত্রী উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ঢাকার গণপরিবহনে স্বস্তির নতুন খবর। আজ রোববার 7 জুন থেকে মেট্রো রেলের চলাচলের সময় বাড়ানো হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এই নতুন সময়সূচি কার্যকর করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাতে উভয় প্রান্তে মেট্রো রেল চলাচলের সময় 20 মিনিট করে বাড়ানো হয়েছে। এখন থেকে মতিঝিল স্টেশন থেকে উত্তরার উদ্দেশ্যে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 10টা 30 মিনিটে, যা আগে ছিল রাত 10টা 10 মিনিটে। একইভাবে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 9টা 50 মিনিটে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত প্রায় 1 মাস ধরে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাত্রীদের বাড়তি চাহিদা ও চাপের কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর যানজটে জর্জরিত লাখো যাত্রীর জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির সংবাদ। অফিস ফেরত ব্যস্ত নগরবাসী এখন রাতে আরো বেশি সময় মেট্রো রেলের সুবিধা নিতে পারবেন। এবার আন্তর্জাতিক সংবাদ। টাইম ফর সাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ইয়ামি স্বাদের 12 ইঞ্চি চিকেন চিজ পিৎজা মাত্র 349 ও 499 টাকা। এছাড়া রয়েছে বিভিন্ন ফ্লেভারের পিৎজা সহ ওয়ার্ল্ড ক্লাস সকল প্রিমিয়াম ফুড। তো কেন দেরি, চলে আসুন তাড়াতাড়ি। টাইম ফর সাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, বাংলাদেশ মেডিকেল কলেজ অপোজিটে, সোনারগাঁও জনপদ রোড, হাউস 41, দ্বিতীয় তলা, সেক্টর 7, উত্তরা, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গার ভবিষ্যৎ নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বৈশ্বিক বিভিন্ন সংকটের কারণে আন্তর্জাতিক সহায়তা ও মনোযোগ কমে যাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয় দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য নতুন সহায়তা পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। জাতিসংঘের মতে, প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত না হলে মানবিক পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। বিস্তারিত থাকছে আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিয়ে নতুন করে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক সহায়তা কমে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। 2026 সালের যৌথ সারাদান পরিকল্পনায় কক্সবাজার ও ভাসানচরের ক্যাম্পে থাকা রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীর জরুরি চাহিদা মেটাতে 71 কোটি মার্কিন ডলারের সহায়তা চেয়েছে জাতিসংঘ ও তার অংশীদার সংস্থাগুলো। এই পরিকল্পনার আওতায় প্রায় 1 কোটি 56 লাখ মানুষের কাছে সহায়তা পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জাতিসংঘ
বলছে, গাজা সংকট, ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল ইরান উত্তেজনার মতো বৈশ্বিক সংকটের কারণে রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক মনোযোগ থেকে সরে যাওয়ার আশঙ্কা রয়েছে। মিয়ানমারের পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সংহতি ও সহায়তা অব্যাহত রাখা অপরিহার্য বলে জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদও জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে অগ্রাধিকার ইস্যু হিসেবে ধরে রাখার জোর দাবি জানিয়েছেন। বাংলাদেশের ফুটবল ইতিহাসে যুক্ত হলো গৌরবময় এক নতুন অধ্যায়। ইউরোপের মাটিতে প্রথমবারের মতো কোনো ম্যাচ খেলতে নেমেই জয়ের স্বাদ পেল জাতীয় ফুটবল দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে হারিয়ে আত্মবিশ্বাসী পারফরমেন্স উপহার দিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। বিশ্বকাপের আবহে এই জয় দেশের ফুটবল প্রেমীদের মধ্যে তৈরি করেছে নতুন আশাবাদ ও উচ্ছ্বাস। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের ফুটবলে লেখা হলো স্বর্ণাক্ষরে এক নতুন অধ্যায়। ইউরোপের মাটিতে প্রথমবার খেলতে নেমেই ঐতিহাসিক জয় তুলে নিয়েছে লাল সবুজের যোদ্ধারা। ৫ জুন সান মারিনোর সেরাভ্যালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে দেয় কোচ টমাস ডুলির শিষ্যরা। ম্যাচের ১৯ মিনিটে শেখ মোরসালিনের দুর্দান্ত ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন তপু বর্মন। ৩১ মিনিটে গিয়াচোপেত্তের গোলে সমতা ফেরায় সান মারিনো। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। দ্বিতীয়ার্ধে আবারও তপু বর্মনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ এবং সেই লিড ধরে রেখেই শেষ হয় ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ে সান মারিনো ২১১তম, অর্থাৎ বাংলাদেশের চেয়েও নিচে। তবে ইউরোপের মাটিতে একটি ইউরোপীয় দলকে হারানো বাংলাদেশের ফুটবল ইতিহাসে নিঃসন্দেহে এক অসাধারণ মাইলফলক। বিশ্বকাপ শুরুর ঠিক আগে এই জয় দেশের কোটি ফুটবল প্রেমীর মনে জ্বালিয়ে দিয়েছে নতুন উত্তেজনা আর প্রেরণা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব এখন বিশ্ব অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার উপরও পড়তে শুরু করেছে। জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়া, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে খাদ্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। সংস্থাটি বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বিশ্বের কোটি কোটি মানুষ নতুন করে খাদ্য সংকটের মুখোমুখি হতে পারে। বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের প্রতিবেদনে। Greatest need, our teams are on the ground. যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এখন শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, এটি রূপ নিয়েছে একটি বৈশ্বিক খাদ্য সংকটে। কঠোর সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় শুরু হওয়া এই সংঘাত হরমুজ প্রণালীতে বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহ ব্যাহত করেছে। জ্বালানির দাম বাড়ায় সরাসরি বাড়ছে খাদ্যপণ্যের দামও। WFP হিসেব বলছে, সংঘাত অব্যাহত থাকলে বছর শেষে আরও 4,50,00,000 মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। এর মধ্যে সোমালিয়ায় 25 লাখ, আফগানিস্তানে 23 লাখ এবং শ্রীলঙ্কায় 13 লাখ মানুষ ইতিমধ্যেই মৌলিক খাদ্যের সংকটে পড়ছে। সংস্থাটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ সতর্ক করেছেন, এই সংকট মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমালেও আগামী মাসগুলোতে আরও তীব্র হতে পারে। খাদ্য অনিশ্চয়তায় রয়েছে। এই সংকট সেই সংখ্যাকে আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। বিশ্বকাপ ঘিরে ইতিমধ্যে উত্তেজনায় মেতে উঠেছে কোটি কোটি ফুটবল প্রেমী। কে জিতবে এবারের শিরোপা? কোন দল হবে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন? তা নিয়ে চলছে বিস্তর আলোচনা ও বিশ্লেষণ। এরই মধ্যে প্রকাশিত হয়েছে একাধিক জরিপ ও পূর্বাভাস, যেখানে শক্তিশালী দলগুলো সম্ভাবনা নিয়ে উঠে এসেছে ভিন্ন ভিন্ন চিত্র। তবে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কয়েকটি দলকে রাখা হচ্ছে স্পষ্টভাবে এগিয়ে। বিস্তারিত থাকছে স্পোর্টস ডেস্ক রিপোর্টে। 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। পারদ চড়ছে বিশ্বজুড়ে উত্তেজনার। আর এই মুহূর্তে রয়টার্স পরিচালিত এক বৈশ্বিক জরিপে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে এগিয়ে রাখা হয়েছে ফ্রান্সকে। বিশ্বের 160 জন অর্থনীতিবিদকে নিয়ে পরিচালিত এই জরিপে 35% ভোট পেয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। 31% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে স্পেন। এরপর রয়েছে আর্জেন্টিনা, পর্তুগাল ও ইংল্যান্ড। অন্যদিকে বেটিং বাজারে ছবিটা কিছুটা ভিন্ন। স্পেন ও ফ্রান্স সেখানে পাশাপাশি শীর্ষে, দুজনের ব্যবধান নামমাত্র। অপটো সুপার কম্পিউটারের পূর্বাভাসে স্পেন 16% সম্ভাবনা নিয়ে সামান্য এগিয়ে, ফ্রান্স 13% দ্বিতীয়। তবে সবার চোখ এখন 11 জুনের দিকে, যেদিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে একযোগে শুরু হচ্ছে ইতিহাসের প্রথম 48 দলের ফুটবল বিশ্বকাপ। 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে স্বপ্নের ফাইনাল। আবারও ফিরছি সারা দেশের সংবাদে।
বিয়ে বাড়ির ভোজ টাইম ফর শাইনি হোক। এখন উত্তরে কিংবা এর আশেপাশে যে কোনো অনুষ্ঠান অথবা বিয়ের আয়োজন আরো জমজমাট করুন ফ্রি হল রেন্ট এবং প্রিমিয়াম ইন্টেরিয়রের সাথে। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, যে কোনো অনুষ্ঠানের খাবারের দায়িত্ব দিন আমাদের। আপনার বিশেষ দিনের জন্য টাইম ফর শাইন দিচ্ছে পরিপূর্ণ ক্যাটারিং সার্ভিস। টাইম ফর শাইন আপনাকে অফার করছে কাস্টমাইজড মেনু, ফলে আপনার অনুষ্ঠানের মেনু আপনার পছন্দ মতো নিজেই সিলেক্ট করতে পারবেন। আমাদের এখানে আরো রয়েছে লাইভ মিউজিকের ব্যবস্থা, সুস্বাদু ভরপুর খাবারের টেবিলে মেতে উঠুন সবাই আনন্দ আয়োজনে। যে কোনো প্রোগ্রাম কিংবা আয়োজনের জন্য বুকিং করতে কল করুন নিচে দেওয়া নম্বরে অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ঠিকানা বাড়ি নং 41 সোনারগাঁ জনপদ রোড, বাংলাদেশ মেডিকেল, বিপরীত সাইড, সেক্টর 7, উত্তরা, ঢাকা। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একটি মসজিদ ভাঙচুরের ঘটনার এলাকায় তীব্র উত্তেজনা। গত 2 জুন সকালে উপজেলার বর্ণাল ইউনিয়নের মাস্টারপাড়া বাজার জামে মসজিদে হামলা চালানো হয়। মসজিদের বারান্দা, জানাজার খাটিয়া ও একাধিক টিন কুপিয়ে ভাঙচুর করা হয়। স্থানীয় ফাতেমা বেগম ও তার 2 ছেলের বিরুদ্ধে এই অভিযোগ। এলাকাবাসী জানান, মসজিদ সংলগ্ন জমি নিয়ে বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে। 60টি মুসলিম পরিবারের একমাত্র এই মসজিদটি 2012 সালে নির্মিত। মসজিদ কমিটি ও এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন। খুলনার সোনাডাঙ্গায় শাশুড়ি ও 2 শিশু হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তি দিলেন অভিযুক্ত সৎ বাবা রফিকুল ইসলাম হাওলাদার। শনিবার খুলনা মহানগর হাকিম আদালতে দেয়া জবানবন্দিতে তিনি জানান, পারিবারিক বিরোধের জেরে প্রথমে শাশুড়ি বেবি বেগমকে ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এ সময় 2 শিশু শামীম ও মুস্তাকিম ঘটনাটি দেখে ফেললে তাদেরও একই কায়দায় হত্যা করা হয়। হত্যার পর 3 জনের মরদেহ ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে তালা দিয়ে পালিয়ে যান রফিকুল। গত 30 মে পুলিশ ওই বাসা থেকে 3টি মরদেহ উদ্ধার করে। পরে বরিশাল থেকে তাকে গ্রেফতার করে র্যাব। আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর রফিকুলকে কারাগারে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকার বাণীর আলোচিত সংবাদ। সঙ্গে ছিলাম আমি আলিস চৌধুরী। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।